গ্লোবাল নিউজ নেটওয়ার্কের সকল দর্শককে নমস্কার জানাচ্ছি। আমি রয়েছি শিলচরে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর। ওনার বাড়িতে আমি উপস্থিত হয়েছি এবং ওনার কাছ থেকে শুনবো ওনার বিশেষ কিছু কথা। নমস্কার গ্লোবাল নিউজ নেটওয়ার্ক। নমস্কার। আপনি বিজেপি থেকে বিধায়ক নির্বাচিত হয়ে ডেপুটি স্পিকারের মতো গুরুত্বপূর্ণ একটি পদে ছিলেন। এরপর কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্তটি কেন নিলেন? দেখেন, আমি 2016-তে সুনাই সমষ্টি থেকে বিধায়ক ছিলাম বিজেপি থেকে। এরপরে ডেপুটি স্পিকারও হয়েছিলাম, ঠিকই আছে। কিন্তু বিজেপি চায় না সুনাই সমষ্টি থেকে বিজেপির বিধায়ক হোক, কারণ বিজেপি লাস্ট যেটা 2023-এ যেটা আনসাইন্টিফিক ডিলিমিটেশন করেছে, অ্যাসেম্বলি ডিলিমিটেশন। কাছাড় জেলার 7টা সমষ্টি আছে। 7টা সমষ্টি থেকে বিশেষ করে 5টা সমষ্টির থেকে যেগুলা মুসলিম ভোটার আছে, সংখ্যালঘু ভোটার, ওইটা সুনাইতে ডাম্পিং করেছে। আর সুনাই থেকে হিন্দু ভোটাররা বার করে দোলাইত এবং বড়খলাতে শিলচরে নিয়ে আসছে। এখন দেখা গেছে যে সুনাই সমষ্টিটা 90-10 সমষ্টি হয়েছে, মাইনরিটি 90 আর মেজরিটি 10। এমতা অবস্থায় সুনাইত বিজেপির ভবিষ্যৎ অন্ধকারে। আর বিজেপি অতীতেও সুনাই থেকে বিজেপির বিধায়ক হয়েছেন, আমি হয়েছি, এর আগে বদ্রীনারায়ণ সিংহ হয়েছেন। যদি এইভাবে মানে ধর্মভিত্তিক যদি ডিলিমিটেশন না করে জনবিন্যাসের উপরে ভিত্তিক করে যদি ডিলিমিটেশন হলে, যে আমার মনে হয় কাছাড়ের 7টা সমষ্টি বিজেপি জিতত। কিন্তু এই যে ডিলিমিটেশন, যেটা ধর্মভিত্তিক ডিলিমিটেশন হয়েছে, এর জন্য বিশেষ করে আমি বিজেপি ত্যাগ করেছি। আর বিজেপির মূল কথা, আমি সংখ্যালঘু কমিউনিটি বিলং করি। আর এখানে বিজেপির যারা নেতারা, বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, মুসলমানের উদ্দেশ্যে যেগুলা কথা বলেন, ওই কথাগুলা আমরা শোনার পরে আমরা মুসলিম ভোটারদেরকে এবং জনসাধারণকে ফেস করতে পারি না। কারণ ভোটাররা বলে যে আপনার নেতা বলেছেন যে লুঙ্গি টুপির বুটের দরকার নাই, মুসলমানের বুটের দরকার নাই। আমাদের মুসলিম যে মা বোনদেরকে বলেন যে মুসলিম মা বোনরা নাকি সন্তান জন্ম দেওয়ার একটা মেশিন। ওই কথাগুলার উপর যখন রিয়্যাক্ট হয়, তখন আমরা সদুত্তর দিতে পারি না। এর জন্য বিশেষ করিয়া মুসলিম অধ্যুষিত এলাকাতে বিজেপির প্রার্থী গত 2021-এ হারার মূল কারণ হয়েছে এটা। আর এটা যে বিজেপি এখন, এক সময় বিজেপি একটা রাজনৈতিক দল ছিল, ভারতীয় জনতা পার্টি। এখন যেটা বিজেপি, এই বিজেপিটা একটা সাম্প্রদায়িক দল হয়েছে। কারণ খুদ মুখ্যমন্ত্রী নিজে বলেন যে আমাদের বিজেপিটাই সাম্প্রদায়িক দল, আমরা সাম্প্রদায়িকতা করব। হ্যাঁ, আমরা মুসলমানের বিরুদ্ধে আমরা মানে যুদ্ধ করব। যে এই কথাগুলা শোনার পরে আর এই দলে থাকা যায় না। ওনার নিজের মতামত দিয়েছেন, কিন্তু আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করব যে সোনাই বিধানসভার কেন্দ্রের ভোটারদের কাছে যে আপনার প্রধান নির্বাচনী প্রতিশ্রুতিতে কি থাকবে? দেখেন, আমি যখন 2016-তে বিধায়ক হই, তখন সোনাই সমস্ত রাস্তাঘাটগুলো খুবই খারাপ ছিল, যেটা গত 75 বছরে হয় না। আমি 5 বছর এটার কাজ করেছি। আমার তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আমাকে অনেক সাহায্য করেছেন। আর আজকের দিনে এই যে গত 5 বছরে সোনাই কোনো ডেভেলপমেন্ট নাই। সোনাই একটা এগ্রিকালচার বেজ একটা সমষ্টি। কাছাড় জেলার 7টা সমষ্টির ভিতরে সোনাই সমষ্টিটা হয়েছে এগ্রিকালচার বেজ সমষ্টি। এখানে কৃষক বেশি এবং কৃষিক্ষেত্রেও বেশি। যে কৃষক যারা আছেন, এদেরকে যাতে মানে ভালো করে স্বনির্ভরশীল করা যায়, কৃষকরা যাতে দুফসল ক্ষেত করতে পারে, কৃষকের জমিতে যাতে সেচ করার জন্য জল দেওয়া যায় পর্যাপ্ত পরিমাণে, ওইগুলা ব্যবস্থা। আর দ্বিতীয় হয়েছে সোনাইতে একটু বেকারত্ব বেশি। বেকারত্ব, যারা শিক্ষিত বেকারদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা। এখানে ইন্ডাস্ট্রি যেটা গড়া হয়, যাতে ইন্ডাস্ট্রি গড়লে একটু বেকারত্ব সমস্যা কমবে। এটাই মেইন সমস্যা। আর বিশেষ করে যে সোনাই একটা সমষ্টি, যে সমষ্টিতে কাছাড় জেলার বেশিরভাগ নদী টাচ করে ওই সমষ্টিতে, যেমন বরাক নদী, সোনাই নদী, সিরি নদী, আমজুন নদী, রুকনি নদী, ওইগুলাতে নদীতে অনেকটা ইরোশন আছে।
নদীর ভাঙ্গনের ফলে অনেকটা গ্রাম নিশ্চিহ্ন হওয়ার পথে, অনেক গরিব মানুষরা আজকে গড় দরজা ভাঙে মানে ইরেশনে পড়ে এখন আজকে উদ্বাস্ত হওয়ার পথে, যাতে ওইগুলা নদীর প্রোটেকশন হয় আর নদীর প্রোটেকশন গ্রান্ট করে প্রোটেকশন করে মানুষদেরকে ওই মানে গড়া মানে যেটা নদীর ভাঙ্গন থেকে রক্ষা করা। ডেপুটি স্পিকার হিসাবে আপনার অভিজ্ঞতা রয়েছে, কিভাবে আপনি আগামী নির্বাচনে আপনাকে এগিয়ে রাখবেন বলে মনে করছেন? দেখেন, আমি যখন বিধায়ক ছিলাম 16 থেকে 21 পর্যন্ত মানুষের কাজ করেছি, কাজ হয়েছে। আমি 2021-এ যেটা ধর্মযুদ্ধে আমি হেরেছি, আপনি শুনলে অবাক হবেন যে সুনাইয়ের ইতিহাসে এইরকম নাই যে একজন বিধায়ক যে 44,000 ভোটে জিতার পরে আর যখন পরাজিত হয়েছি আমি 2021-এ, তখন 54,000 ভোট পেয়ে আমি পরাজিত হয়েছি। আমার অ্যান্টি ইনকামবেসি ছিল না, আমি 10,000 ভোট বেশি পেয়েছি। কিন্তু এখন মানুষ রিয়েলাইজ করতেছে যে সুনাইদ আমিনুলের প্রয়োজন আছে। এর জন্য মানুষ আমাকে ডাকতেছে, বলতেছে যে আপনি আমাদের নেতৃত্ব লন। আর গত 5 বছরে করিমউদ্দিন বড়বইয়া, যিনি এখন বর্তমান AIDF-এর বিধায়ক, ওনার একটাই কথা, ওনার সমষ্টিতে উনি থাকেন না, সমষ্টির মানুষের ফোন ধরেন না, সমষ্টির কোনো কাজ করেন না। এই ক্রাইসিসের জন্য আজকে সুনাইয়ের মানুষের আমার প্রয়োজন হয়েছে। আর আগামীতে আপনি দেখবেন যদি এ দল আমাকে টিকিট দেয়, হয়তো আমার সঙ্গে যে কন্টেস্ট করবে করিমউদ্দিন বড়বইয়া হোক, যেও হোক না কেন, এদের ভোটটা মাইক্রোস্কোপিক ভোট থাকবে, এরা বিরাট ভোটে হারাবে। কারণ মানুষ আমাকে কম্পেয়ার করতেছে যে গত 5 বছর কী কাজ হয়েছে, এই 5 বছর কী কাজ হয়েছে। এর জন্য ভোটাররা আমার পাশে আসে, ভোটাররা আমাকে ভোট দেয়। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার ভোটারদের যে এক ধরনের কিছু ভোটাররা হয়তো বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, সেটা বলে কি আপনি কিছু মনে হচ্ছে যে ওরা বিভ্রান্তিতে পড়তে পারে? না, অ্যাকচুয়ালি এরকম নয়। আমি যখন কংগ্রেসে জয়েন করি, সুনাই সমষ্টির প্রায় 300 জন যারা কংগ্রেসি, বিভিন্ন সময় দলের পদাধিকারী ছিলেন, বিভিন্ন সময় আপনার জনপ্রতিনিধি ছিলেন, এরা আমাকে একটা চিঠি দিয়েছেন যে আপনি কংগ্রেসে জয়েন করুন, কংগ্রেসের নেতৃত্ব হাতে লন। আর প্রদেশ কংগ্রেস এবং নিখিল ভারত কংগ্রেস আমাকে বলেছিলেন যে আপনি কংগ্রেসে জয়েন করুন, কারণ গত 2024-এ লোকসভার ইলেকশনের আগে বরাক উপত্যকার 2 জন কংগ্রেসি বিধায়ক, কমলাক্ষ দেবপুরকাইস্তু আর সিদ্দিক আহমেদ, ওরা কংগ্রেস থেকে যদিও পদত্যাগ করেননি, কিন্তু ডাইরেক্ট সরাসরি বিজেপিকে সমর্থন করেছেন। ওই সময় বরাক উপত্যকায় কংগ্রেস লিডারশিপের একটা বিরাট ক্রাইসিস দেখা দিয়েছিল। ওই সময় আমি এই যে লোকসভার 2টা সিট শিলচর এবং হাইলাকান্দির প্রচারের দায়িত্ব দিয়েছিল আমাকে দল, আমি প্রচারের দায়িত্ব ছিলাম। আমার কংগ্রেসি কার্যকর্তারা, কংগ্রেসি কর্মীরা আমাকে সাদরে গ্রহণ করেছে। আমার বিরুদ্ধে ওরা একজনও নাই। এর কারণে আমার এইগুলা কোনো সমস্যা পড়বে না। আমার সঙ্গে সমস্ত কংগ্রেসিরা কার্যকর্তারা আমার সঙ্গে আছেন। সংখ্যালঘু সমাজের যে প্রতিনিধি হিসাবে আপনার যে ভূমিকা নির্বাচনী রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আপনি? দেখেন, আজকের দিনে বরাক উপত্যকাতে আফটার ইন্ডিপেন্ডেন্ট, দেশ স্বাধীনতা হওয়ার পরে যারা কংগ্রেসের নেতা ছিলেন এবং জনপ্রতিনিধি ছিলেন, আপনার মইনুল হক চৌধুরী সাহেব বলেন, আলতা হোসেন সাহেব বলেন, মহিম মজুমদার সাহেব বলেন, হাইলি এডুকেটেড পার্সন আমাদের নেতৃত্বে ছিল। আজকের দিনে বিশেষ করে সংখ্যালঘু নেতা মানুষের মধ্যে একটা ক্রাইসিস দেখা দিয়েছে যে উপযুক্ত নেতার অভাব। আজকে লাস্ট যদি আপনি দেখেন AIDF-এ যেগুলা প্রোডাক্ট দিয়েছে, যেগুলা মানুষ বিধায়ক হয়েছেন, তাদের যদি আপনার যোগ্যতা দেখেন তাহলে দেখবেন যে অ্যাসেম্বলিতে ওদের পারফরমেন্স কীরকম। আজকে করিমউদ্দিন সাহেব বলেন, আরও যারা বিধায়ক আছেন, আজকে এই যে যখন বরাক উপত্যকার সংখ্যালঘুর শিক্ষার হার বেশি, তখন আমাদের নেতার শিক্ষাগত যোগ্যতা কম। আর যখন আমাদের শিক্ষাগতার হার কম ছিল, আমাদের নেতা ছিলেন শিক্ষিত। এর জন্য এখন মানুষ চায় যে শিক্ষিত কেউ আসুক, আর শিক্ষিত আসিয়ে মানুষের দায়িত্ব লোক। এর জন্য এটা কোনো অসুবিধা হবে না, মানুষ আমাকে চাচ্ছে। শিক্ষিত নেতার অভাব রয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে জয়ী হলে আপনার প্রথম 3টি মুখ্য কাজ কি থাকবে?
দেখেন, আমার একটাই কথা, মূল কথা হয়েছে যে আমাদের ভিতরে যেগুলা মানে আমাদের মধ্যে বিশেষ করে আমরা মানুষ, হিন্দু হোক আর কিংবা মুসলমান হোক, খ্রিস্টান হোক, ঈসা হোক, প্রথম ওরা মানুষ, আমরার ভিতরে যে সাম্প্রদায়িকতার মনোবৃত্তিটা ঢুকেছে, আমরা এখন একজনকে আরেকজনকে মানুষ হিসাবে ধরি না, একজনকে আরেকজনকে এ হিন্দু, এ খ্রিস্টান, এ মুসলমান হিসাবে ধরি। আমার মূল কথা হবে যে আমরা অতীতে দেশ স্বাধীনতার সময় এবং পরে যারা আমরা বরাক উপত্যকা মানুষ একে অন্যকে মানুষ হিসাবে আমরা গণ্য করতাম, ওই জিনিসটা যাতে আরও একবার হয়, আমরা একে অন্যের পরিপূরক হই, একে অন্যকে আমরা মানুষ হিসাবে গণ্য করি, আমরা হিংস্র মতো একে অন্যকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ঈসাই এইভাবে না দেখে যৌথভাবে যে যে দলের হোক না হাকে যৌথভাবে যাতে আমরা বরাক উপত্যকার উন্নয়ন করতে পারি, ওটাই মূল কথা। যে দল আলাদা থাকতে পারে, ধর্ম আলাদা থাকতে পারে, বৃহত্তর বরাক উপত্যকার ডেভেলপমেন্টে আমরা ইউনাইটেড হয়ে কাজ করার জন্য যে নেতৃত্ব দেওয়া লাগে, আমি নেতৃত্ব দিতে প্রস্তুত আছি। নির্বাচনে জিতে আসার পর আপনি যদি জয়ী হয়েছেন, যুব প্রজন্মের জন্য কিছু ভেবেছেন? দেখেন, আজকের দিনে যুবকরা যারা আজকে এরা ফার্স্ট্রেটেড, এরা যুবকরা আজকে ড্রাগসে ধরতেছে, ড্রাগসের ব্যবসা করতেছে, বিভিন্ন অপরাধমূলক কাজে যাইতেছে। এদেরকে যাতে যে কোনো হয়তো চাকরি না হলে কোনো যারা ব্যবসা বাণিজ্য এটা স্বনির্ভরশীল করা আমার মূল কথা। আর বিশেষ করে যুবক যারা আছে, যারা যাহাতে যে কোনো অবস্থায় হোক, আমরা সবচেয়ে আগে আমরা শিক্ষায় দীক্ষায় আমরা উন্নত হতে হবে। আমরা যাহাতে আমরা একজন ছেলে যদি শিক্ষিত হয়, কোনো সময় হে আনব্যালেন্স হবে না, হে শিক্ষায় তাকে টেনে নিয়ে আসবে। বিরোধীদের অভিযোগ রয়েছে যে দল বদলের রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা কমছে বলে তারা ভাবছে, তো সেই ধরনের কোনো কথা যদি আপনার সাথে, এই ধরনের কোনো প্রশ্ন আপনার সামনে আসলে সেটা সামনা কিভাবে করবেন? দলবদল যেটা বলেছেন, রাজনীতিতে কোনো একটা জিনিস পার্মানেন্ট নাই আর কোনো টেম্পোরারিও নাই। আজকে দলবদল আমি করেছি, ঠিক আছে, আমি আগে এক সময় বিজেপিতে ছিলাম, এখন কংগ্রেসে এসেছি। কী কারণে এসেছি আপনাকেই বলেছি, কিন্তু এটা জন্য আমার জন্য এটা একা নাই। আজকে যারা 40 বছর কংগ্রেস করেছেন, আজকে এরা বিজেপিতে আছেন। আজকে গৌতম রায় 40-35 বছর মন্ত্রী, বিধায়ক, আজকে ওনার মিসেস কংগ্রেসের এমএলএ, ওনার ছেলে কংগ্রেসের এমএলএ, আজকে ওরা বিজেপিতে আছে। দীনেশ প্রসাদ গোয়ালার পরিবার দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন, ওনার ছেলেও কংগ্রেস থেকে বিধায়ক হয়েছেন, রাজদীপ গোয়ালা, উনি এখন বিজেপিতে আছেন। আজকে যদি আপনার দেখেন, খুদ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উনি কংগ্রেসের পরিবার, কংগ্রেসের গড় থেকে এসেছেন, উনি এখন বিজেপির মূল মুখপত্র। আজকে পীযূষ হাজারিকা, জয়ন্ত মল্ল বোরা সব দেখেন যে এটা কথা হয়েছে যে রাজনীতিতে দলবদল এমন বড় কথা নয়, যে দেখা যাবে যে আপনি কোন জায়গাতে গিয়ে মানুষের সেবা করতে পারবেন। আজকে বিশেষ করে এখন বিজেপিকে থেকে সাধারণ মানুষের সেবা করা সম্ভব নয়, কারণ বিজেপি আর এআইডিএফ ওইটা দুই ধর্মকে নিয়ে রাজনীতি করে। আজকে কংগ্রেস একটা সেকুলার দল, প্রত্যেক ধর্মের মানুষের সমমর্যাদা, সম অধিকার আছে। আজকে কংগ্রেসে আজকে মুসলিম আছে, খ্রিস্টান আছে, ঈসাই, জৈন, শিখ সব আছে। এআইডিএফে দেখেন শুধু মুসলমান আছে, বিজেপিতে দেখেন শুধু হিন্দুরা আছে। এইভাবে রাজনীতি করা একটু কষ্ট হয়, এর জন্য আমি কংগ্রেসে এসেছি, যাতে মানুষের সবকে সমমর্যাদা দিয়ে যাতে মানুষের সেবা করতে পারি। মানুষের মধ্যে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে। গ্লোবাল নিউজ নেটওয়ার্কের তরফ থেকে আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। গ্লোবাল নেটওয়ার্ক সবাইকার পরিবারকে আমার ধন্যবাদ। উনার এই যাত্রা সফল হোক। শুভরাত্রি।